মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মৌ। আর আজ আমার সঙ্গে যিনি আছেন দর্শক, ডেফিনেটলি ভীষণ ভালোবাসার মানুষ, অসম্ভব ক্রিয়েটিভ একজন মানুষ এবং তার সৃষ্টিশীলতা আমাদেরকে মুগ্ধ করে। তবে একটা ব্যাপার রয়েছে, আমার মনে হয় যে তিনি অন্য আর্টিস্টদের সঙ্গে যেটা করেন অ্যাজ এ ডিরেক্টর, আর্টিস্টরা হয়তো কখনো যদি সুযোগ পান তাহলে তার বেলা এরকমটা করবেন যে কবরে শুয়ে দিয়ে অনেকগুলো সাপ ছেড়ে দেবেন। যদিও আমি এমন খবর পেয়েছি তিনি আসলে সাপ ভয় পান না, এবং এমন খবরও পেয়েছি আমি হাওয়ায় যে তিনি নাকি কিছুদিন পর সিনেমা বানাবেন এবং সেই সিনেমায় তিনি অভিনয় করবেন। এখন প্রশ্ন হচ্ছে, ভিকি জাহিদ কি আসলে তার নিজের সিনেমায় অভিনয় করবে নাকি করবে না? তাকে কি এন্টি হিরো চরিত্রে দেখা যাবে? এই প্রশ্নের উত্তর আসলে তিনিই দিতে পারবেন এবং আমার সঙ্গে রয়েছেন, কারণ তার নাম বলতে গেলে অসংখ্য জনপ্রিয় কিছু কাজের কথা চলে আসে। পুনর্জন্ম, ভুল জন্ম, তিথিডোর, কাজলের দিন রাত্রি, একই সাথে আরও অনেক নাম আসলে বলতে হবে আমাদেরকে। তবে খোয়াবনামা নিশ্চয়ই দেখেছেন আঁকা, এবং তিনি আমার সামনে এই মুহূর্তে বসে আছেন। আজকে অনেক প্রশ্নের উত্তর আমি তার কাছে খুঁজবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার নির্মাতা ভিকি জাহিদ। হ্যালো, ওয়েলকাম করছি। গুড ইভিনিং। ভালো, কেমন আছেন? আছি। আচ্ছা, প্রথম প্রশ্ন এটাই যে আমি খবর পেয়েছি আপনি পরবর্তীতে, মানে আপনার প্রথম সিনেমা, সেখানে আপনাকে আমরা অ্যাক্টিংয়ে দেখতে পাবো এবং এই জন্য আপনি আপনার ওয়েট কমিয়েছেন। কতটুকু সত্য ভিকি ভাইয়া? মানে এটা কিভাবে জানলেন আপনি? আমরা তো মিডিয়ার মানুষ, অনেক রকম একটা কথা আপনি কিভাবে জেনে গেলেন? আমার তো দর্শক কথা সত্য, ঘটনা আনবিলিভেবল। মানে আমি ক্ল্যাপ করতে চাই, একটা হাততালি দিতে চাই। মানে আমি অভিভূত আসলে। এটা কি মানে মজা করে বলছেন নাকি সত্যি সত্যি বলছেন? আমাকে শুকনা লাগছে? শুকনা লাগছে, তাহলে তো ঠিক আছে, আপনার কথা একদম পারফেক্ট। এবং আপনি যে উইদাউট মেকআপ, আপনি দেখতে কত ভালো লাগছে আপনাকে দেখতে। এক্স্যাক্টলি, মানে আপনি এটা ভাউচ করবেন, আমি তো কোনো মেকআপ নেই। হ্যাঁ, আমি এটা কিন্তু দর্শক বলে দিয়েছি যে এখানে কোনো মেকআপ আর্টিস্ট নেই এবং ভিকি ভাইয়া উইদাউট মেকআপে তিনি শোতে এসেছেন, একদম ন্যাচারাল, একদম ন্যাচারাল। বাই দ্য ওয়ে, আমি একটু জানতেই চাই, মানে যে আপনি অনেকদিন হয়ে গেছে খোয়াবনামা রিলিজ হয়েছে, এর মধ্যে আমরা ভাইয়ার ইন্টারভিউ করে ফেলেছি। যদি ইনকেস এমন হতো যে আপনার হিরো তিনি নামতে চাইতেন না কবরে, আপনি তাহলে কি করতেন? কারণ তৌসিফ ভাইয়া একটু ভয়ঙ্কর একটা কাজ করেছে এবং আমি শুনেছি রাত 4টার সময় এটা শুটিং হয়েছে। হ্যাঁ, এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে এবং হচ্ছে এখনো। যেটা ছিল আসলে ব্যাপারটা করতে হবে আমার, কারণ ওই স্ক্রিপ্টের প্রথম সিকোয়েন্সই ওইটা ছিল। প্রথম আমি যখন লিখছিলাম প্রথম লাইনটাই এটা ছিল, কি একটা লোক কবরে শুয়ে আছে এবং সাপ। সো আমার সিকোয়েন্সটা শ্যুট করতেই হবে। সো ন্যাচুরালি আমি তৌসিফ ভাইয়ের কাছে প্রথমে গেলাম। উনি যেহেতু হিরো, আমি বলছি ভাই এরকম একটা শ্যুট আছে, তো উনি বলছে কি একটা সাপ দিয়ে করবেন? মানে একটা সাপ? মানে একটা সাপ মানে বলছে তার বাকিগুলো তো আপনি সিজিতে ঠিক করে ফেলতে পারবেন। তো না, আমি বললাম ওটা একটু ফেক লাগে ভাইয়া, অ্যাটলিস্ট তো 10টা সাপ দিতে হবে। 10টা সাপকে পরে আমি ধরেন অনেকগুলো বানায় ফেলবো। তো উনি কিছুক্ষণ থাকে না, একটু স্তব্ধ হয়ে গেলেন, একটু ভাবলেন, আমার এখন গুজবাম্প হচ্ছে, বললেন কি আচ্ছা ঠিক আছে করবো না, আপনি ম্যানেজ করেন আগে। ওনার ব্যাপারটা ছিল হয়তো উনি ভাবছিল 10টা সাপ কই থেকে ম্যানেজ করতে পারবে, একটা দুইটা আনবে, ওটা দিয়ে হয়তো করবে। আর আমি ব্যাক অফ দ্য মাইন্ড যেটা আমি প্ল্যান করে রাখছিলাম কি সামহাউ ইটস ভেরি ন্যাচারাল। সাপের মতো জিনিস অনেকেই ভয় পায়, অনেকের অ্যাংজাইটি হয় সাপ দেখলে, ভয় না পেলেও থাকে না, মানে সাপের প্রেজেন্সটা ঠিক নিতে পারে না নিজের আশেপাশে। সো আমি ব্যাক অফ দ্য মাইন্ড যেটা ভাবছিলাম কি যদি কোনো কারণে তৌসিফ ভাই এটা না করতে চায় তাহলে আমি কবরে নেমে যাবো, কাফনের কাপড় পরে নেমে যাবো এবং জাস্ট আমার ফেসটা তখন ডিজিটালি আমার ফেসের জায়গায় তৌসিফ ভাইয়ের ফেসটা বসাই দেওয়া হবে। যেটা একটু সহজ, বিকজ কাফনের কাপড় পেঁচানো থাকতো পুরো বডিতে, শুধু মুখটা দেখা যেত, অতটুকু জায়গা ডিজিটালি আমরা ভিজুয়াল ইফেক্টসের মাধ্যমে বসাই দিতে পারতাম। এটা ছিল আমি বলি নেই ওনাকে, এটা আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল কি যদি একান্তই না করতে চায়, কারণ দৃশ্যটা তো আমার করতে হবে। বাট তৌসিফ ভাই যেহেতু রাজি হয়েছে, আমরা সেটে গেলাম এবং যাওয়ার পর উনি দেখলো অ্যাকচুয়ালি আমি অনেকগুলো সাপ নিয়ে আসছি। এবং আমি শুনেছি একটা মাত্র সাপ হচ্ছে একজন সাপুরের ছিল, যেটা মানে ট্রেন করা, ওয়েল ট্রেন্ড, বাকিগুলো বোধহয় সেটা ছিল না। আমরা অবশ্যই সেফটি তো কিছুটা ইনশিওর করতে হবে, ওখানে সেফটি ইনশিওর করার জন্যই সাপুরে ছিল। বাট হ্যাঁ, সাপ তো আনপ্রেডিক্টেবল, মানে আপনি তো বলতে পারবেন না কখন কিরকম করবে। সাপুরেরাও সাপের কামড়ে মারা যায়, সাপের কামড়ে মারা যায়। এবং যে ভয় পায় না তার কিছু না, যেমন আমি ভয় পাই না, আমার আসলে ভয় লাগে না। বাট যে ভয় পায় তার তো আসলে সে ভয় পাচ্ছে, তারপর সাপ ছেড়ে দিয়েছে, সে তো ব্যাক অফ দ্য মাইন্ডে ভাবছে কখন আমাকে কামড় দিবে বা কি করবে। সেই জায়গা থেকে আমি রিয়েলি স্যালুট বলতে চাই তৌসিফ মাহবুবকে, কি উনি
সাহসিকতার সাথে 200টা পারফর্ম করেছেন এবং ফলও পেয়েছেন, অনেক প্রশংসা হয়েছে ওনার। ডেফিনেটলি এবং উনি বলেছেন যে উনি ওই টাইমটা মানে ওনাকে একটা নতুন জীবনের উপলব্ধি দিয়েছে, যেই সময়টা উনি কবরে শুয়েছিলেন এত রাত, এবং উনি ওইটাই অনুভব করেছেন যে আসলে মৃত্যুর পর কি হতে পারে আমাদের জীবনে। এক্স্যাক্টলি। এই যে সবসময় মানে সাইকো থ্রিলার অর থ্রিলার মানে এই জনরাগুলো নিয়ে আপনি কাজ করতে ভালোবাসেন, রোমান্টিক কাজও যে করেন না তেমনটা না, বাট এই ব্যাপারগুলো বেশি থাকে, মানুষের একটু আলাদা ভাবনা বা অন্য জগতের ভাবনাগুলো আপনার কাজে আমরা বেশি দেখি, এটা আসলে কেন? আমি নিজে ওই জিনিসগুলো পছন্দ করি, এই জন্য মানে নর্মালটা একটু কম আমাকে টানে, আকর্ষণ করে। অ্যাবনর্মালের প্রতি আমার আকর্ষণ, অ্যাবনর্মাল এবং প্যারানর্মাল অলসো, অবভিয়াসলি প্যারানর্মাল, অবভিয়াসলি খুব আগ্রহ। ওই পারে কি আছে থাকে না, যেটা আমরা জানি না, সেই ব্যাপারগুলো জানলে কেমন হতো। সো মানে আমার জানার খুব ইচ্ছা, এটা আসলে ছোটবেলা থেকে আমি মানে জানতে চাই। আমার মানে প্রতিদিনই সারাদিন আমি কিছু না কিছু জানি। আমার ধরুন অনেক মন খারাপ, তখনও দেখা যায় হয়তো আমি কিছু না কিছু হয়তো জানার চেষ্টা করতেছি। এটা ন্যাচারাল হয়ে গেছে, অভ্যাসের মতো হয়ে গেছে। সো ওই জায়গা থেকেই ভালো লাগে একটু প্যারানর্মাল, অ্যাবনর্মাল বা হিউম্যান। মানুষকে আমি খুব পছন্দ করি, মানুষের মন খুব পছন্দ করি। সো আমি আসলে মানুষের মনের যে অলিগলি আছে সেখানে আমার খুব ভালো লাগে একটু ঘুরতে, হ্যাঁ, মানুষের মাইন্ড রিড করতে, বা সে কি চিন্তা করছে, সে কি ভাবছে, আজকে তার সাথে কি হয়েছিল, এগুলো না নিজের মনে মনে আমি আর কি ভাবতে থাকি, গেস করতে থাকি। ইটস লাইক নিজের জীবনের ভেতর মানে জীবন এই গল্প, এই প্রশ্ন আপনাকে আমি আগেও করেছি যে নিজের জীবন থেকে এরকম কোনো গল্প নিয়ে যেটার মধ্যে হয়তো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ছিল বা হয়তো একটু অ্যাবনর্মাল কিছু ছিল, এরকম কিছু কখনো নিজের লাইফে আপনি ফিল করেছেন? এটাই সবচেয়ে মজার কথা কি, লাইক আমি অনেক অ্যাবনর্মাল, প্যারানর্মাল যেটাই বলেন, হরর বলেন, থ্রিলার বলেন করেছে। আমার পার্সোনাল লাইফে আমি কখনোই কোনো প্যারানর্মাল এক্সপেরিয়েন্স হয়নি। আচ্ছা, সো ইটস লাইক তখন একটু মনে হয় কেমন না ব্যাপারটা, বাট ইটস ট্রু। আমি কখনো আসলে কাজ করতে গিয়ে অনেক ঘটনা ঘটেছিল, মনে আছে চক্রতে যেটা হয়েছিল সেটা তো কোনো ফিলিংস না, সেটা তো অ্যাকচুয়ালি ঘটছিল চোখের সামনে, মানুষ মারা যাচ্ছিল, শুটিং প্যাকআপ হচ্ছিল, এক্স্যাক্টলি ওগুলো হচ্ছিল। আমি বলেছি পার্সোনালি আমি থাকে না একটা ফিলিংস, সাপোজ কোনো একটা খারাপ কিছু হয়তো আছে আমার পাশে বা সাথে, বা আমি যে জায়গায় আছি, ওইটা আমি ফিল করিনি। বাট আমি তো সময় চোখের সামনে দেখতেছি সবকিছু হচ্ছে, আমি বুঝতেছি কিছু একটা হচ্ছে। আমি যেটা বলেছি, আমি পার্সোনালি জিনিসটা আসলে একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সটা এখনো হয় নাই, করতে চাই। ঠিক আছে, নিশ্চয়ই। এখানে যারা কিছু প্রশ্ন রাখা আছে, প্রতিদিন আমি আমার গেস্টকে বলি 3টি প্রশ্ন মানে 3টি কুপন তুলতে, বাট আজকে যেহেতু ভিকি জাহেদ একটু স্পেশাল, আমি তাকে বলবো 5টি প্রশ্নই তোলার জন্য, এক এক করে। মানে কি প্রশ্ন আছে? কম তোলাই তো ভালো। এক এক করে। আচ্ছা, প্রথমে একটা নিলাম, আমি নিজেও জানি না যে কি আছে প্রশ্ন। পড়ুন এবার প্রশ্নটি। প্রশ্ন, ভিকি নিশো জুটির সব কাজই সফল, মানে এটা প্রশ্ন। হ্যাঁ, কেন? এটা উত্তর কেন? অডিয়েন্স পছন্দ করে আমাদের কাজ। আমার কাছে মনে হয় এটা সব জায়গাতে আছে, দেখবেন সার্টেন কিছু অ্যাক্টরের সাথে কিছু ডিরেক্টরের একটা জুটি হয়ে যায়, যেমন মার্টিন স্করসেসির সাথে দেখবেন লিওনার্দো ডিক্যাপ্রিও অনেক কাজ আছে, আবার রবার্ট ডি নিরো একসময় অনেক কাজ করেছে সেম ডিরেক্টরের সাথে, টানা কাজ করেছে, 7টা-8টা ছবি করেছে। সো এটা হয়ে যায়, প্রতিটা ইন্ডাস্ট্রিতে হয়। আমার মনে হয় নিশোর সাথে আমার একটা ওরকম একটা আন্ডারস্ট্যান্ডিং বা জুটি হয়েছে এবং মানুষ পছন্দ করে, দেখে আমরা কাজগুলো সফল হয়। ওকে, পরের প্রশ্নে যাব। পরেরটা নেই, প্রথমটা তো কঠিন ছিল না, আই থিংক কোনটাই কঠিন হবে না। আই থিংক হ্যাঁ, কি আছে? কঠিন হবে না। আপনার জীবনে প্রেমিকার সংখ্যা অগণিত, কথাটা কতটুকু সত্য? আগে সোর্সটা বলতে হবে, কি কে এই জিনিসটা, মানে এই প্রশ্নটা কে লিখেছে? এই যে মেরিল ক্যাফে লাইভের যে টিম, সেই টিম থেকে প্রশ্ন করা হয়েছে। কিভাবে মানে আমি, আপনার মনে হয় আপনি বলেন, আপনি তো হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আপনি তো চিনেন আমাকে, আপনি বলেন না। মিথ্যা কথা, একদমই নেই প্রেমিকা, একদমই মিথ্যা কথা। ভাবি আমাকে মারবে। এবার কি আছে প্রশ্নে? আপনি কেন মনে করেন প্রতিটি মানুষ সাইকোপ্যাথ? এটা আমার বিখ্যাত হয়েছিল লাইন। এই প্রশ্ন আমার মনের মধ্যেও আছে আপনার কাছে। অ্যাকচুয়ালি প্রতিটি মানুষ, এক্স্যাক্টলি, সত্যি কথা এটা, সত্যি কথা এটা। এখন আপনার নিজে হয়তো মনে হচ্ছে না কি বলে, আমি তো খুব ভালো মানুষ। নো, ডিপ ডাউন ইউ হ্যাভ এ সাইকোপ্যাথ, জাস্ট এনভায়রনমেন্টটা পান নাই আপনি ভিতর থেকে ওই জিনিসটা আসার। আপনাকে প্রপার এনভায়রনমেন্ট দেওয়া হোক, আপনি দেখাই দিবেন আপনি কত বড় সাইকোপ্যাথ। এবং হয়তো কারো পরিমাণ একটু কম, কারো বেশি, বাট এভরিওয়ান ডিপ ডাউন সবাই আছে। মানে যারা ধরেন দেখাতে পারতেছে না, তাদের সাহস কম, অথবা তারা সেই পরিমাণ সুযোগ পাচ্ছে না, বা সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেওয়া হচ্ছে না। করলে সবাই করবে, মানুষ ডিপ ডাউন প্রতিটা মানুষ সাইকোপ্যাথ। ওকে, পরের প্রশ্নে যাব। কি আছে?
ও একটু বলে ফেলেছেন আপনি, শোনা যাচ্ছে এবছর আপনি আপনার অভিষেক চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। এখন এটা সত্য বলেন না, এটা আসলে কি ঘটনা? শোনা যাচ্ছে তো, আমিও শুনতেছি, শোনা যাচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি খুব মজা, আমিও খুব মজা পেয়ে ব্যাপারটা নিয়ে আমি শেয়ার করতেছিলাম আপনার সাথে শোয়ের আগে। ঘুম থেকে উঠে দেখলাম 6 লাভ হয়ে গেছে নিউজে। কি আছে এবার? আপনি নাকি পরবর্তী প্রজেক্টে অভিনয় করার জন্য শুকানোর চেষ্টা করছেন, এটা আপনি বলে ফেলেছেন। আমি উত্তর দিয়েছি এটা অলরেডি। ওকে, তার মানে বলে নিয়েছি, হ্যাঁ একদম সত্যি কথা। সত্যি কথা। ওকে, আমি একটা ছোট্ট ব্রেকে যাই, ব্রেক থেকে ফিরে এসে দেখি দর্শকেরা কি কমেন্টস করছে, একই সাথে আরো অনেক প্রশ্ন আছে আমার। দর্শক সময় হয়েছে বিরতি নেবার, আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভ, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ওয়েলকাম ব্যাক দর্শক, সবাইকে আরো একবার ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মৌ, আমার সাথে আছেন আমাদের ভালোবাসার ভিকি জাহেদ। আমি অবশ্যই একটু কমেন্টস পড়তে চাই এবং দেখতে চাই দর্শক কারা কারা কি কি মন্তব্য করেছেন। অনেকে হয়তো ভিকি ভাইকে বলবেন তিনি কবে সিনেমা বানাবেন, এবং আরো অনেক প্রশ্ন থাকতে পারে, আমি দেখিনি কি কি আছে প্রশ্ন। আজারি হোসাইন আমাদের রেগুলার দর্শক, তিনি আসলে সবসময় আমাদের এই শো দেখেন। ওকে, গুড ইভিনিং জানিয়েছেন, এবং আমার সম্ভবত নেটওয়ার্ক একটু প্রবলেম করছে, আমি কমেন্টসগুলো খুব একটা পাচ্ছি না। কমেন্টস করতে থাকুন, ডেফিনেটলি আমি আপনাদের কমেন্টসগুলো পড়বো, বাট আমি এবার অন্য প্রসঙ্গে যেতে চাই। ব্যক্তি জীবন, মানে ভিকি জাহেদের যে ব্যক্তি জীবন, সেখানে নানা রকম গল্প থাকে, আমরা নানা রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাই, ইমোশনালি কিংবা হয়তো মানসিকভাবে, মানে মানসিকতা হয়তো ইমোশনালের মধ্যেই পড়ে। কখনো কখনো হয় যে ওইগুলোকে ওভারকাম করে আমাদেরকে কাজের মধ্যে মনোনিবেশ করতে হয়। আমি জানি আন্টি অসুস্থ, কলকাতায় রয়েছেন চিকিৎসাধীন, সো এই মুহূর্তগুলো কেমন কাটে এবং কতটা জটিলতার মুখোমুখি আপনি পড়েন? ক্রিয়েটিভ কাজ যারা করেন, আপনি নিজেও করেন, আপনি ফিল করবেন আসলে তখন সব স্টপ হয়ে যায়। হ্যাঁ, মানে থাকে না, আপনি একটা অফিস করছেন, একটা জব করছেন অন্য কোনো সেক্টরে, আপনি অ্যাটলিস্ট কাজটা চালিয়ে নিয়ে যেতে পারেন। আপনার বডিটা আপনি অফিসে নিয়ে গেলে আপনি কিন্তু হয়ে যাবে, দিনটা পার হয়ে যাবে, মাস শেষে আপনি স্যালারিটা পেয়ে যাবেন। বাট ক্রিয়েটিভ মানুষদের ক্ষেত্রে যেটা হয় সমস্যা কি, যদি পার্সোনাল কোনো ট্রমা থাকে, কাজ বন্ধ হয়ে যায় একদম। আপনার তখন কিছুই করতে ভালো লাগবে না, গল্প লিখতে পারবেন না, কিছু দেখতে ভালো লাগবে না, শুটিং তো অনেক পরের কথা। সো আমার সাথেও সেটাই হয়েছে, টোটালি শাটডাউন, একদমই আঁকার পর থেকে এই যেটা বললেন এই ইস্যুটা নিয়ে আসলে সময় যাচ্ছে। সো ট্রাই করছি মোবাইলটা হাই রাখার, সো এটার জন্যই বেসিক্যালি আজকে আসা। একটু থ্যাংক ইউ সো মাচ। তারপর অনেক ঘুরিয়েছেন আপনি, লাইভে বলছি না, ওর ভ্যালিড কারণ ওটাই ছিল, আম্মুর কারণটাই ছিল। সেই দোয়া চাচ্ছি সবার কাছে, নিশ্চয়ই আমার সুস্থতা কামনা করছি। এই তো, বাট হ্যাঁ ইম্প্যাক্ট করে, অনেক ইম্প্যাক্ট করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, মানে শারীরিক জটিলতা এবং মানসিক জটিলতা দুটো কিন্তু আলাদা। নিজের শরীর যদি অসুস্থ হয়, মানে আমার কাছে মনে হয় যে কোনো ধরনের জটিলতাকে ওভারকাম করে কাজে মনোনিবেশ করা সম্ভব শুধুমাত্র হৃদয় সংক্রান্ত জটিলতা ছাড়া। আপনি এটার সাথে একমত কিনা? না, এটা ঠিক, আমি একমত। হ্যাঁ, হৃদয় সংক্রান্ত জটিলতা এবং যেটা বললাম খুব পার্সোনাল, খুব কাছের কোনো মানুষের যদি আপনি কোনো সমস্যায় পড়ে, তখন আসলে কাজে কনসেন্ট্রেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। নেক্সট আমি শুনছি আপনি ফিল্ম বানাবেন, এটা অনেক দিন ধরে শুনছি এবং এই প্রশ্ন আমি বহুবার করেছি এখন পর্যন্ত। ফিল্মটা কি ভিকি জাহেদের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা সাইকো থ্রিলার টাইপ হবে, নাকি রোমান্টিক ফিল্ম হবে, কোনটা? না, প্রথম ছবি যদি বানাই আই থিঙ্ক রোমান্টিক হবে না। হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই প্রথম গল্প বলতে গিয়ে সেখানে কি আমরা পুনর্জন্মের রাফসান সাহেবকে দেখব? না, এটা পুনর্জন্মের রাফসান হক তো লাইক ওটা একটা আলাদা চরিত্র, মানে ওটার সাথে আসলে প্রথম ছবিতে ইনভলভ করতে চাই না ওই জিনিসগুলো। প্রথম ছবি যদি বানাই সেটা অবশ্যই একটা মৌলিক গল্প নিয়ে বানাতে চাই, বাট যেটা বললাম হয়তো প্রেমের গল্প করবো না প্রথমেই। আপনার গল্প মানেই কিন্তু সেখানে মেহজাবিন আপু এবং নিশো ভাইয়া এই জুটিটাকে সবাই ভীষণ রকম পছন্দ করে। সো সিনেমায় কি আমরা এদেরকে একসঙ্গে দেখবো, নাকি অন্য কেউ হতে পারে? ভালো হয়তো খুব একসাথে দেখলে খুবই ভালো হয়, আমিও চাই, হলে তো ভালো। যদি থাকে, মানে আমি সবসময় বিলিভ করি সবকিছু লেখা আছে, আসলে সবকিছু মানে লেখা আছে কোনো একটা জায়গায় এবং ওগুলোই হচ্ছে। যদি লেখা থাকে ওনারা থাকবে, যদি আল্লাহ চায় ওনারা থাকবে, যদি অন্য কাউকে লিখে থাকে তাহলে অন্য কেউই হবে। আসলে আমরা কিছু করতে পারবো না, আমরা শুধু চাইতে পারি। অ্যাজ আ হিউম্যান বিং আমরা কিন্তু জাস্ট উইশ করতে পারি। সো অবভিয়াসলি আই উইশ কি হোক, বিকজ হচ্ছে এত ভালো আমাদের কেমিস্ট্রি আছে, বা এত ভালো মানে আমার মনে হয় খুব কম জুটিরই এত ভালো কাজ আছে। লাইক মাঝে মাঝে চিন্তা করলে বলে শেষ করা যায় না, একটা করে বলতে থাকি অনেকগুলো কাজ হয়ে যায়। আপনি একটু আগে বলছিলেন, সো আমি ভেরি ফরচুনেট, আমরা সৌভাগ্যবান। সো অবভিয়াসলি আমাদের কাছে যদি সুযোগ আসে আমরা ট্রাই করবো এটা এক্সপ্লোর করার আরো বড় পরিসরে। ডেফিনেটলি। একটা ব্যাপার আমি জানতে চাই, ব্যক্তি
ভিকি জাহেদ, আপনার একটা ইন্টারভিউতে আমাকে বলেছিলেন যে ছোট ভাই সম্ভবত প্রথম আপনার কন্টেন্ট দেখে বা আপু এরকম, সো তাদের কি খবর, তারা কেমন আছে? তারা আছে, সবাই ভালো আছে। ফ্যামিলি যে সমস্যা আছে ওইটা নিয়ে তারাও খুব স্বাভাবিক ইনভলভ, বড় পুতো আন্টির সঙ্গে আছে। সো এখন যেটা হয়েছে, ওই যে টপিকে বলেছিলাম কি, ও হচ্ছে ফার্স্ট ক্রিটিক। যে কোনো কাজ বানানোর পর আসলে আপনি তো বুঝেন না কি কেমন বানালেন, এবং আপনার যে টিম আছে এরা সবার কাছে মনে হয় কি খুব ভালো কিছু মাস্টারপিস, মাস্টারপিস। প্রত্যেকটা নির্মাতা এবং তাদের টিমই মাস্টারপিস বানাইছে। কারণ হচ্ছে এত ইনভলভ থাকে, মায়া পড়ে যায় প্রজেক্টের প্রতি, এবং খারাপ বলতে ইচ্ছা করে না। এই জন্যই নিউট্রাল কাউকে দেখাইতে হয়, যার কোনো সম্পর্ক নাই প্রজেক্টের সাথে, যে গল্প জানে না, ও তখন একটা মানে থাকে না, একটা একদম অনেস্ট একটা ওপিনিয়ন দিবে আপনাকে, এবং ওইটা আপনার খুব কাজে লাগবে। এই জন্য টেস্ট স্ক্রিনিং খুব দরকার। এটা বাংলাদেশে তো আমি জানি না খুব একটা হয় কিনা, আমি আমার ছোট কন্টেন্টগুলোর ক্ষেত্রে এটা করি, আর সিনেমার ক্ষেত্রে তো অবশ্যই করব। বাইরে ধরেন একটা সময় যখন এই বড় বড় নির্মাতা বা স্টিভেন স্পিলবার্গ বলেন বা স্করসেসি বলেন, ওনারা কিন্তু ছবি বানানোর পর আগে দেখাতেন মানুষজনদেরকে নিজে কেমন হলো, বন্ধু বান্ধব ডেকে জোর করে ডেকে 20-25-30 জন বসায় দেখাতেন, তো দেখে বলো কি অবস্থা। এরপর যে ফিডব্যাক আসতো ওইটার উপর বেস করে কিন্তু ওনারা চেঞ্জ করতেন ওনাদের ছবিতে, ফাইনাল এডিটে চেঞ্জ করতেন অনেক কিছু। 30টা মানুষ যদি একটা কথা বলে, আপনার তো সেটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। এক্স্যাক্টলি। এবং এরপর ওনারা ছবি রিলিজ করতেন। সো মানে এই নিউট্রাল অডিয়েন্সের রিঅ্যাকশন, ছোট ভাই দেখার পর আপনি পরে চেঞ্জ করেছেন? এক্স্যাক্টলি, আমি করেছি। হ্যাঁ, এটা একটা কন্টেন্ট নাম বলতে পারবো আমি, আরারাত একটা কন্টেন্ট ছিল। এক্স্যাক্টলি। সো আরারাতের এন্ডিংটা অন্যরকম ছিল আগে, যেটা এখন দেখছেন, এটা আফটার ফিডব্যাক আমি করেছি। সো ইটস লাইক ফিডব্যাকটা যখন আসলো তখন আমি ফিল করলাম কি ও ঠিক বলছে, আমার মনে হয় এটা করা উচিত। দেন টিমের সাথে যখন ডিসকাস করলাম, টিমের সবাই বললো হ্যাঁ এই ফিডব্যাকটা আসলেই ইনকর্পোরেট করা উচিত, কেন আমাদের মাথায় আসলো না জিনিসটা। ওকে, একটা প্রশ্ন আছে। আপনার যে কন্টেন্টগুলো আমি সবসময় দেখি, আমার কাছে মনে হয় এন্ডিংটা আপনি একটু ওপেন রাখেন, ওপেন এন্ডিং, যে হ্যাঁ দর্শক তাদের মতো করে ভেবে নেয়। সব কন্টেন্ট যে এরকম হবে তা না, বাট এটা কি ইচ্ছে করেই করেন নাকি দেখা যায় যে না? এটা ভালো লাগে কি, ধরেন ওপেন এন্ডিং এর সুবিধাটা হচ্ছে আপনি তখন দূর থেকে দেখতে পাবেন এক একজন মানুষ এক এক রকম ভাবে জিনিসটাকে নিচ্ছে। সো তখন কারণ আমার প্রত্যেকটা মানুষ ভিন্ন ভিন্ন মানুষ, এক একজন এক এক রকম। সো যখন দেখেন আপনি এক একজন মানুষ নিজের মন মানসিকতা অনুযায়ী পারসিভ করতেছে জিনিসটা, তখন দেখতে ভালো লাগে জিনিসটা, তখন আমার দূর থেকে দেখতে ভালো। এটা ইচ্ছাকৃত না, অনেক সময় এটা করা হয়। লাইক ধরেন এখন সিরিজগুলোতে অবভিয়াসলি আপনার সিজন 2-3 এগুলো করার জন্য রাখা হয়, সেই জন্য একটা ওপেন এন্ডিং করা হয়। বাট পার্সোনালি যদি বলেন, আই এম নট আ ফ্যান অফ ওপেন এন্ডিং। আমি আসলে ওপেন এন্ডিং এর ফ্যান না, আমি প্রপার একটা এন্ডিং দিতে চাই সবসময়। সো কখনো কখনো এটা সম্ভব হয় না প্ল্যাটফর্মের কারণে, বিকজ প্ল্যাটফর্মে কিছু নিয়ম নীতি থাকে, ওনাদের একটা স্ট্র্যাটেজি থাকে কি আমরা আসলে এমন জায়গায় শেষ করবো কি এটা সিজন 2 হবে, ওখান থেকে শুরু হবে। সো অনেক সময় হয়তো তাদের কারণে ওটা করতে হয়। বাট পার্সোনালি আমি ওপেন এন্ডিং এর ফ্যান না, আমি আসলে প্রপার এন্ডিং, সেটা যেটাই হোক, সিরিজ হইলেও একটা প্রপার এন্ডিং দিয়ে শেষ করার পক্ষে। আঁকা এবং খোয়াবনামা শেষ হয়ে গেল, তারপরে একটা গ্যাপ পাচ্ছি, এটা কি ইচ্ছে করেই নাকি? হ্যাঁ, অবশ্যই ইচ্ছা করেই, বা ইচ্ছা তো করে না, পরিস্থিতির শিকার হয়ে, বিকজ হচ্ছে একটা পার্সোনাল সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি, যেটা নিয়ে আলোচনা হলো। বাট এমনি চিন্তা ভাবনা চলছে, প্ল্যানিং চলছে। আঁকা 2 কবে আসবে? হ্যাঁ, এটা তো এখন নিশো ভাই যখন ডেট দিবে। নিশো ভাইয়ের সঙ্গে আপনার ঝগড়া হয়? নিশো ভাইয়ের সঙ্গে ঝগড়া না, হ্যাঁ অনেক হয়, কাজ নিয়ে অনেক হয়, অনেক আমাদের অনেক আর্গুমেন্ট হয়, ঝগড়া তো না, মানে আমরা দুইজনই খুবই ঠান্ডা মানুষ। নিশো ভাই গরম, কিন্তু আবার উনি যখন আর্গুমেন্ট করে উনি খুব ঠান্ডা হয়ে যায়। ধরেন উনি একটা কথা বলতেছে, আমি একটা কথা বলতেছি, উনি বলতেছে, আমি বলতেছি, চলতে থাকে এভাবে আধা ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট, কেউ কিন্তু গরম হয়ে যাচ্ছে না। সো এটা আমার কাছে খুব মজা লাগে। নিচু স্বরে, হ্যাঁ, বোঝানোর চেষ্টা করতেছি, মানতেছি না কেউ কারোর কথা, বোঝানোর চেষ্টা করতেছি, বাট নিচু স্বরে। কখনো এরকম হয় না চিৎকার কখনো হয় না। কিন্তু আপনি কি কখনো আসলে রেগে যান সেটা, নাকি না কখনো রাখতে দেখেন না? আমি বুঝাই না কাউকে, রাগলেও বুঝান না? আমি অনেক রাগি, কিন্তু কেউ বুঝতে পারে না। বাট পরিবারের ক্ষেত্রে একই রকম? সেম। আমি বুঝতে, এটা কে বললো আমাকে জানি, নাবিলা আপু বলছিল কি ওনাকে দেখে বোঝাই যায় না উনি কি খুশি না রাগ, নাকি ওনার মন খারাপ না মন ভালো, আমি নাবিলা আপু বলছিল। তো আমি মানে আমার তখন মনে হচ্ছিল শি ইজ রাইট, অ্যাকচুয়ালি বোঝা যায় না। আপনাকে দেখে বোঝায়, মানে আপনাকে রিড করা খুব কঠিন। ইচ্ছা করে রিড করতে দেই না। ইয়েস, বিকজ আমি রিড করতে চাই মানুষকে, মানুষ কেন আমাকে রিড করবে? এটা খুবই ভালো, এটা খুবই পজিটিভ। আমি পরের সেগমেন্টে যাব। রুবিক্স কিউব কখনো কি মিলিয়েছেন? আজকে একটু ট্রাই করতে হবে। এটা মিলানো ইম্পসিবল, আমি পারবো না। তারপরে আমি আপনাকে 10টি প্রশ্ন করব। এই সেগমেন্টের নাম হচ্ছে 10-এ বস। 10টি সঠিক উত্তর দিলে 10-এ 10, আর যদি সঠিক উত্তর না দেন তাহলে 10-এ বস। তারপর আমি আবার দর্শকদের কমেন্টস নেব। সো আমি প্রথম প্রশ্ন করছি, খোয়াবনামা মানে কি? এটা হচ্ছে স্বপ্নের আখ্যান, মানে এক্সপ্লেনেশন অফ এ ড্রিম, যদি ইংরেজিতে বলি। ওকে।
পুরস্কারের দিক দিয়ে আপনি কি আনলাকি, কি মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় আমি আনলাকি পুরস্কার। এই সময়ে নির্মাতাদের মধ্যে কার কাজ আপনার ভালো লাগে? অনেকগুলো আছে। নিপুণ ভাইয়ের কাজ খুব ভালো লাগে, শিহাব সেন ভাইয়ের কাজ ভালো লাগে, আরিয়ান ভাই অনেক ভালো কাজ করে, জাহিদ প্রীতম অনেক ভালো কাজ করে, আমার ছোট ভাই, এনাদের কাজ খুব ভালো লাগে, শাওকি ভাই খুব ভালো কাজ করে। রাইট। পরিচালনা ছাড়া অন্য কোন পেশায় আপনি জড়িত? আমি ডিজিটাল মার্কেটিং এর সাথে আছি। ও বাবা, আপনার নির্মাণে মেহজাবিন নিশো যতটা সফল অন্যরা ততটা নয় কেন? না, কিভাবে না, আমি রিসেন্টলি একদম, যদি আমি অ্যাওয়ার্ডটা নিতে পারিনি, ডেলি স্টার ওটিটি অ্যাওয়ার্ড যেটা হলো রিসেন্টলি, আমি কিন্তু বেস্ট ডিরেক্টর পেয়েছি চক্রর জন্য। সেখানে তসিম আপু অভিনয় করেছিল। আমি সেম ইয়াতে আগাগাত্তাও ছিল আমার মেহজাবিন আপুর সাথে, ওটা কিন্তু অ্যাওয়ার্ড পাইনি, চক্র পাইছে। সো আমি এটার সাথে একমত হলাম না। আচ্ছা, ওকে, ঠিক আছে। কোন ধরনের গল্প নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন? যদি এই উত্তর আমি মনে জানি। হ্যাঁ, আপনি জানেন। থ্রিলার। তা এরকম না, যে গল্পটা আসলে থাকে না আমাকে মানে আগ্রহী করে তুলবে পার্সোনালি, ওইটাই আমি করতে চাই। ওকে, এক লাইনে তিনজনকে নিয়ে কি বলবেন? প্রথমে মেহজাবিন চৌধুরী। অভিনেত্রী, অ্যাক্ট্রেস, অভিনেত্রী। ফারিন। পাশের বাড়ির মেয়ে। তানজিন তিশা। হার্ড ওয়ার্কিং। ওকে, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আপনার অবস্থান নিয়ে আপনি হ্যাপি? না, এটা আমি মোশাররফ ভাইয়ের একটা স্ট্যাটাস পড়েছিলাম, খুব মন খারাপের মাঝখানে। উনি লিখেছিল কি, মানে সফলতা ওইটাই, মানে যেটা হচ্ছে আপনি যদি ভালো থাকেন, পার্সোনালি নিজে ফিল করেন, ওটাই ইম্পর্টেন্ট। কে কি বললো, কতটুকু সফল হইলো, কি হইলো, ওইটা আসলে মানদণ্ড বিচার করতে গেলে উনি এটা লিখেছিল কি, যদি ওইটা বিচার করতে যাও তাহলে দেখবা হতাশাই বেশি আসতেছে। একদম। সো আমি বিচার করতে চাই না। ঠিক আছে, মেনে নিলাম। আকা সিরিজে আকা আসলে কি? আকা মানে হচ্ছে আকা ইজ এ সিরিয়াল কিলার। আকা সিরিজে মোট কথা আমার ফিলোসফি ছিল, আকা হচ্ছে একটা রাক্ষস, যে হচ্ছে রাক্ষসদের বধ করে। দ্যাটস ইট। ওকে, একজন রাক্ষস যে অন্য রাক্ষসদের মেরে ফেলবে। দারুণ। আপনার প্রথম চলচ্চিত্রে নাকি নিশো মেহজাবিন থাকছেন। যদি এই প্রশ্ন আমি করে ফেলেছি, বাট এখন আপনাকে হ্যাঁ না উত্তর দিতে হবে, বলবেন না, তাই তো? এই যে এক্সপ্রেশন থাকবে আমার। এই এক্সপ্রেশন ভালো ছিল। ওকে, এবার দর্শকদের কিছু কমেন্টস রয়েছে, আমি কিছু বাছাইকৃত কমেন্টস পড়ছি। তাইবুর রহমান লিখেছেন, আফরান নিশো ও মেহজাবিন এই জুটির নতুন নাটক দেখতে চাই, কি বলবেন? নাটক তো মনে হয় করবে না, আমারও তাই ধারণা। লেটস হোপ ওনারা ছবি করুক। নিশ্চয়ই। আজাদি লিখেছেন, টেল আস অ্যাবাউট ইউর ডিরেকশন ওয়ার্ল্ড। সো ডিরেকশন ওয়ার্ল্ড নিয়ে আসলে কি বলার আছে? ডিরেকশন ওয়ার্ল্ড মানে আমি বেসিক্যালি যখন ডিরেকশন দিই, ইটস লাইক আমার পার্সোনাল কিছু রুলস রেগুলেশন আছে, ওটার ভিতর থেকেই দিই। এবং আমি যেটা ট্রাই করি, ইন শর্ট যদি বলতে হয়, আসলে গল্পটা যেভাবে আমার মাথায় আছে ওইভাবে যেন আমি স্ক্রিনে নিয়ে আসতে পারি। ওকে, শহীদ মিয়া স্বাধীন লিখেছেন, সেরা পরিচালক আমার দেখা। রাইট। শারমিন শোভা লিখেছেন, সাহসী পরিচালক। শাহাদ হোসেন লিখেছেন যে নেক্সট কাজ কবে আসছে? নেক্সট কাজ এই বছর নাকি নতুন বছর? এই বছর আছে কিছু কাজ পুরানো, হয়তো সেগুলো আসতে পারে। এমনিতে নতুন করে যে কাজ করবে সেটা এই বছর আসবে। ওটিটি নাকি নাটক? প্ল্যাটফর্মটা আমি শিওর বলতে পারবো না। নাটক আসবে না। নাটক আসবে না। নাটক আসবে না, তাহলে লাইক শর্ট ফিল্ম বা এরকম কিছু। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমার কাজ দেখেন, পছন্দ করেন, এর জন্য অনেক থ্যাঙ্কস। এভাবে আমার কাজ দেখবেন এবং আমাকে ইন্সপায়ার করতে থাকবেন। আবারও অনেক ভালোবাসা। আমরা আবার অপেক্ষা করবো যে নতুন কন্টেন্ট কবে আসবে, ইন্টারভিউ আবার কবে নেব, শেষ করছি এই মুহূর্তে। দর্শক, বিদায় নিতে হচ্ছে। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। যদিও অনেকটা দিন সময় পার হয়ে গেছে, যারা এখনো আঁকা দেখেননি কিংবা খোয়াবনামা দেখেননি, দেখে ফেলুন পরিবার, পরিজন, বন্ধু, কাছের মানুষ নিয়ে। আর থাকুন প্রথম আলো এবং মেরিলের সঙ্গে।